একবার ভাবুন তো, আজ থেকে প্রায় 100 বছর আগে মানুষ কিভাবে চিকিৎসা নিত? তখন কি ফার্মেসিতে এত লাল নীল যে রঙিন ওষুধগুলো আছে এই ওষুধগুলোর পাতা ছিল? আমার কাছে যে তথ্যগুলো আছে তার উৎস 1926 সালের একটি বিশাল বই যার নাম ইউনাইটেড স্টেটস ডিক্টেটরি 21তম সংস্কার। এটা সেই সময় ডাক্তারদের প্রধান মেডিকেল বই ছিল। অবাক করার বিষয় হলো 1926 সালের চিকিৎসায় প্রায় 75% ছিল প্রাকৃতিক, কিন্তু মাত্র 30 বছরের মধ্যে 1955 সালের দিকে এসে দেখা গেল প্রাকৃতিক ওষুধের ব্যবহার প্রায় 25% কমে গেছে। এর জায়গা দখল করে নিয়েছে ল্যাবরেটরিতে বানানো সিনথেটিক বা কৃত্রিম ওষুধ দিয়ে। কিন্তু কেন এমন হলো? আমাদের কি ইচ্ছাকৃতভাবে এই প্রাকৃতিক যে ওষুধগুলো আছে এটা থেকে দূরে সরিয়ে নেওয়া হয়েছে? আর সেই হারিয়ে যাওয়া 20টি প্রাকৃতিক যে ওষুধ সেগুলো আসলে কি, যা আজও আমাদের জীবন বাঁচাতে পারে? চলুন এই প্রশ্নের অ্যান্সারগুলো জেনে আসি। তো আসসালামু আলাইকুম, আমি ডাক্তার বিলাল আহমেদ। আমার মিশন এবং ভিশন আপনাদের সকলকে সম্পূর্ণ প্রাকৃতিকভাবে সুস্থ করা। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কেননা বাংলাদেশে এরকম ব্যতিক্রম চ্যানেল আপনি হয়তো আরেকটি পাবেন না। প্রথমে আমরা জানবো যে কেন এবং কিভাবে সবকিছু বদলে গেল, আর এই বিশাল পরিবর্তনের কারণ কি। এখানে একটি নাম আপনাদের সবাইকে জেনে রাখা উচিত, সেটা হচ্ছে ফ্লেক্সিনার রিপোর্ট। শুনতে আপনার একটু কঠিন মনে হচ্ছে, তাই না? চলুন এটা একটু সহজ ভাষায় জেনে আসি। বিংশ শতাব্দীর শুরুতে বড় বড় শিল্পপতিরা যেমন রকফেলার দেখলেন প্রাকৃতিক ওষুধ বা গাছপালা পেটেন্ট করা যায় না, মানে এগুলোর মালিকানা দাবি করে ব্যবসা করা একেবারেই যাবে না। কারণ আপনি তো আর তুলসী পাতা বা নিম পাতার গাছের উপর নিজের নাম লিখে সেটা হাতে বাজারে বেচতে পারবেন না, আর বলতে পারবেন না এটা শুধু আমার কোম্পানি সাপ্লাই করবে। তাই তারা হিউজ পরিমাণে টাকা ঢাললেন মেডিকেল যে কলেজগুলো আছে সেগুলোতে। সত্য শুধু একটাই, চিকিৎসা হতে হবে বিজ্ঞানসম্মত, কিন্তু সেটা হতে হবে ল্যাবরেটরিতে কেমিক্যাল দিয়ে তৈরি করা, যা পেটেন্ট করা সম্ভব। এর ফলে ধীরে ধীরে প্রাকৃতিক যে চিকিৎসাটা আছে এটা একেবারেই শেষ হয়ে গিয়েছে। এর ফলে সে জায়গাটা দখল করে নিয়েছে বড় বড় যে ফার্মা কোম্পানি আছে এগুলো। এবার চলুন দেখে আসি প্রাকৃতিক এবং কেমিক্যাল যে মেডিসিন গুলো আছে এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ল্যাবরেটরিতে যে ওষুধগুলো বানানো হয় এগুলো আমাদের বডিতে খুব দ্রুত কাজ করে, তাহলে সমস্যাটা আসলে কোথায়? আসুন এটা একটু উদাহরণ দিয়ে জেনে আসি। যেমন ধরুন প্রাকৃতিক একটা উপাদান যেটা হচ্ছে আদা অথবা হলুদ, এই দুটাকে একটু চিন্তা করুন। এটাকে ভাবুন একটা গানের দল বা এক্সেটারের মতো। এখানে অনেকগুলো উপাদান একসাথে মিলেমিশে আপনার শরীরের বিভিন্ন জায়গায় কাজ করে। এটা শুধু আপনার রোগ সারায় না, শরীরের ভারসাম্যটা ঠিক রাখতে খুবই সাহায্য করে থাকে। এবার আসি সিনথেটিক ওষুধের ব্যাপারে। যেমন ধরুন পেইন কিলার, এটাকে ভাবুন একজন সাপ্লায়ার বা বন্দুকধারীর মতো। সে শরীরের একটি নির্দিষ্ট এনজাইম বা কেমিক্যালকে টার্গেট করলে গুলি করে। এতে ব্যথা হয়তো আপনার খুব দ্রুত কমে যায়, কিন্তু শরীরের অন্যান্য যে সিনথেটিক যে নার্ভগুলো আছে এটার উপরে খুব খারাপ প্রভাব পড়ে, যাকে আমরা বলি পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট। এই ওষুধগুলোতে হিউজ পরিমাণে সাইড ইফেক্ট থাকে। আধুনিক চিকিৎসা ব্যবস্থা আমাদেরকে অনেক কিছু দিয়েছে, কিন্তু কিছু কিছু জিনিস আমাদের কাছ থেকে একেবারেই কেড়ে নিয়েছে। ডাক্তাররা এখন রোগের লক্ষণের উপর শুধু ফোকাস করে। ধরুন আপনার ব্লাড প্রেশার হয়েছে, ডাক্তার আপনাকে লিখে দেবে এই নেন ব্লাড প্রেশার, সারা জীবন ওষুধ খেতে থাকেন। কিন্তু এই ব্লাড প্রেশারটা কেন বেশি হলো? আপনার ঘুম ঠিকঠাক মতো কেন হচ্ছে না? আপনি কি টেনশনে আছেন? আপনার কি ডায়েট ঠিক আছে? এই লাইফস্টাইল বা জীবনযাত্রার দিকে খুব কম নজর দেওয়া হয়। অথচ 1926 সালের যে চিকিৎসা ছিল এটার বড় অংশ জুড়েই ছিল ভালো খাবার, বিশ্রাম নেওয়া এবং প্রাকৃতিক যে উপাদান এগুলো। আসুন এবার সেই 1926 সালের বই থেকে পাওয়া 20টি উপকরণের কথা জেনে আসি, যা একসময় প্রতিটি ঘরে ঘরে থাকতো। নাম্বার 1, কড লিভার অয়েল। একে বলা হতো বোতল ভর্তি সূর্যরশ্মি। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং T1। আগে এটি যক্ষা এবং হাড়ের ব্যথায় ব্যবহার করা হতো। এখন আমরা জানি এই কড লিভার অয়েল ইমিউন সিস্টেমকে বুস্ট করতে অত্যন্ত পরিমাণে সাহায্য করে থাকে। শুধু রান্নাঘরে নাই, পিত্ত পাথরের সমস্যা বা গল ব্লাডারের যে পাথর গলাতে খুবই উপকারী ভূমিকা রাখে। এটি আপনার লিভার পরিষ্কার করতে খুবই সাহায্য করে থাকে। নাম্বার 3, পাইন নিডল অয়েল। পাইন গাছের পাতা যেটাকে বলা হয়, এর ভাব নিলে ফুসফুসে জমে থাকা কফ বা মিউকাস পরিষ্কার হয়ে যায়। তখনকার দিনে এটিই ছিল ন্যাচারাল নেবুলাইজার। নাম্বার 4, কাস্টার্ড অয়েল। ছোটবেলায় হয়তো অনেকে জোর করে খেয়েছেন। এটি পেট পরিষ্কার করতে এবং শরীরের গভীর থেকে বিষাক্ত যে টক্সিক গুলো আছে এটি বের করতে দারুণ কাজ করে থাকে। নাম্বার 5, মিথিনিল ব্লু। নামটা খটমটে মনে হলেও সহজ কথা, এটি আমাদের কোষের যে ব্যাটারি গুলো আছে এটিকে চার্জ করতে সাহায্য করে থাকে। শক্তি বাড়াতে এবং ব্রেনকে সচল রাখতে এটি ব্যবহার করা হতো তখনকার সময়। নাম্বার 6, সাসাফ্রাজ। এটি বিশেষ গাছের ছাল। এটি রক্ত পরিষ্কার করতে সাহায্য করে এবং ত্বকের যে সমস্যাগুলো আছে এগুলো সারাতে ব্যবহার করা হতো। নাম্বার 7, ভিটামিন ডি। তখন বিশ্বাস করা হতো বড় একটি ডোজের ভিটামিন ডি অনেক রোগ সারাতে সাহায্য করে থাকে। এখন আমরা জানি হাড়ের জোর এবং ইমিউন সিস্টেম বাড়াতে ভিটামিন ডির বিকল্প কিন্তু নেই। নাম্বার 8, লুগ্লাস আয়োডিন। থাইরয়েড ভালো রাখতে এবং শরীরের মেটাবলিজম বা হজম শক্তি বাড়াতে এটি কিন্তু খুবই আপনার অপরিহার্য একটি জিনিস। নাম্বার 9, ম্যাগনেসিয়াম সালফেট। গরম পানিতে এই লবণ মিশিয়ে গোসল
গোসল করলে পেশির যে ব্যথা আছে এটা কিন্তু নিমিষেই উধাও হয়ে যায়। এটি শরীরকে রিল্যাক্স রাখতে সাহায্য করে থাকে। নাম্বার 10, অক্সিভেটেড চারকোল। পেটে গ্যাস বা ফুড পয়জনিং এর সমস্যা? চারকোল বা কয়লা স্প্যান্ডেলের মতো আপনার পেটের যে বিষাক্ত পদার্থগুলো আছে এগুলো কিন্তু একেবারেই চুষে নেয়। এটি তখনকার সময় ব্যাপক পরিমাণে ব্যবহার করা হতো। নাম্বার 11, পেপসিন। এটি এক ধরনের এনজাইম বা খাবার হজম করতে সাহায্য করে। যাদের হজমে গোলযোগ ছিল তাদের ক্ষেত্রে এটি দেওয়া হতো। নাম্বার 12, লিভার এক্সট্র্যাক্ট। রক্তশূন্যতা বা অ্যানিমিয়া দূর করতে গরুর কলিজার যে নির্যাস ছিল এটি কিন্তু 1 নম্বর ওষুধ। নাম্বার 13, নায়াসিন, যেটাকে ভিটামিন B3 বলা হয়। রক্ত সঞ্চালন বাড়াতে এবং মানসিক স্বাস্থ্য ভালো রাখতে এটি ব্যবহার করা হতো। নাম্বার 14, কলোয়েড লিভার। অ্যান্টিবায়োটিক আবিষ্কার করার আগে যে কোনো সংক্রমণ বা ইনফেকশন সারাতে রূপার পানি বা কলোয়েডাল লিভার ব্যবহার করা হতো। নাম্বার 15, স্যান্ডালউড ওয়েল। এটি মূত্রনালীর ইনফেকশন এবং ত্বকের জ্বালাপোড়া কমাতে খুবই জাদুকারী ভূমিকা রাখে। তারপর বিটার, ক্যালসিয়াম ক্লোরাইড, লিথিয়াম কার্বনেট, গ্লোবারেল সল্ট, নটমেড অয়েল, এগুলো বিভিন্ন ব্যথা এবং স্নায়ুর যে সমস্যাগুলো আছে এগুলো দূর করতে সাহায্য করতো। বন্ধুরা, এই লিস্টটি দেখে কালকেই কিন্তু সবকিছু কিনতে যাবেন না। মনে রাখবেন 1926 সালে যে ব্যবহার করার পদ্ধতি আছে এটি কিন্তু আপনি জানেন না। কিছু জিনিস যেমন কলোরাইড সিলভার ভুলভাবে ব্যবহার করলে কিন্তু ক্ষতি হতে পারে। অনেকে ন্যাচারাল সাপ্লিমেন্টের নামে কিন্তু ভেজাল জিনিস বাজারে বিক্রি করে। এজন্য অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবে। তবে মূল শিক্ষাটা হলো আমরা যেন অন্ধের মতো শুধু ওষুধের উপর নির্ভরশীল হই না। আমাদের শরীর নিজেই কিন্তু নিজেকে সারাতে পারে। যদি আমরা তাকে সঠিক খাবার এবং সঠিক বিশ্রাম এবং প্রাকৃতিকের ছোঁয়া দিই তাহলে অবশ্যই আপনি যে কোনো রোগ থেকে প্রাকৃতিকভাবে বেরোতে পারবেন। আপনার কাছে একটা প্রশ্ন থাকলো, আপনার দাদা দাদি, নানা নানি, আগে যেসব মানুষগুলো আপনি দেখেছেন আপনার ফ্যামিলিতে, তারা কি কোনো ঘরোয়া টোটকা ব্যবহার করতো কিনা এটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে। আমরা সেই পুরোনো জ্ঞানগুলোকে আবার ফিরিয়ে আনতে চাই। তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বোঝাতে পেরেছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।